আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়াবিনী গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিজান বলল, হাই আল্লাহ, আমার মান সম্মান তো সব শেষ করে দিল। ওর কথা শুনে সবার গলায় খাবার আটকে গেছে। দাদা কাশতে কাশতে চলে গেলেন। অনেকেই চলে গেছে, কেউ কেউ আবার আমার দিকে তাকিয়ে হাসছে। মিজান বলল, এই মেয়ে তাড়াতাড়ি ওঠো। আমি বললাম, কেন? এখন আবার নিয়ে গিয়ে ওইটা করবেন নাকি? মিজান বলল, ওরে আল্লাহ, কি বলে এসব? ওর কথা শুনে বাকি যারা ছিল তারাও চলে গেছে। এই, তোমার কি একটু লজ্জা নেই? আমি বললাম, কেন লজ্জা থাকবে কেন? আপনি যখন পড়েন তখন লজ্জা করে না? আমি বললেই লজ্জা? মিজান বলল, ওরে আল্লাহ, তুমি কি বোকা নাকি? আচ্ছা শোনো, আমি তোমার কি হই? মাধবী বলল, আপনি আমার স্বামী। মিজান বলল, আচ্ছা, তোমার কি ছোট পুতুলের মতো একটা বাচ্চা লাগবে না? মাধবী বলল, লাগবে। মিজান বলল, তাহলে তুমি এইরকম বোকামি করছো কেন? আমি তোমার স্বামী, তোমার উপর পুরো অধিকার আছে আমার। তোমার কাছে যাব, তোমাকে আদর করব। আর আমি যদি তোমার কাছে না যাই, তোমাকে আদর না করি, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? মাধবী বলল, কেন কাছে আসতে হবে কেন? বাচ্চা তো। মিজান বলল, কি হলো, থেমে গেলে কেন? বলো, বাচ্চা কি, কোথা থেকে আসবে? আমাদের কথা বলার মাঝে ওনার কল আসে। উনি কল রিসিভ করে দূরে চলে যায়। আমিও নাস্তা শেষ করে রুমে চলে আসি। মিজান বলল, আন্টি, ও আন্টি শোনো, রোহানের বড় বোনের বিয়ে, যেতে হবে আমাকে আজকে। আন্টি বলল, এ কি বলছিস, তোর বিয়ে তো কালকে হলো, এখন আবার তুই বন্ধুর বোনের বিয়েতে যাবি? মিজান বলল, কি করব বলো, যেতে তো হবেই। আন্টি বলল, মাধবীকে সাথে নিয়ে যাবি নাকি বাসায় রেখে যাবি? মিজান বলল, বাসায় থাক, সাথে নিয়ে গেলে আবার পাগলামি শুরু করবে। ওর তো মাথার একটা তার ছেড়াম, একটা বললে আরেকটা বোঝে। আন্টি বলল, তাই বলে বউ রেখে তুই একা বিয়ে বাড়িতে যাবি? ওইখানে থাকবি কতদিন? মিজান বলল, 3 দিন থাকবো, তারপর চলে আসবো। আন্টি বলল, কালকে বিয়ে করছিস তুই, এখন বউ রেখে বন্ধুর বোনের বিয়েতে যাবি, আবার 3 দিনের জন্য? মিজান বলল, তোমার ওই পাগলি মেয়ে যাবে না? ও আমার সাথে যদি যাই তাহলে সাথে নিয়ে যাব। যাও গিয়ে বলো যাবে কিনা। আমি আজকেই রওনা দিব। ওনার কথা শুনে মামি আমার রুমে আসে। আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে মামি রুমে আসে আর বলে, মিজান ওর বন্ধুর বোনের বিয়েতে যাবে, 3 দিন থাকবে ওইখানে, তুইও কি যাবি সাথে? আমি বললাম, না, আমি যাব না কোথাও। ওনার যাওয়ার ইচ্ছা থাকলে উনি একা যাক, আমি কেন যাব ওনার সাথে? মামি বলল, কি বলছিস, তোর স্বামী যাবে 3 দিনের জন্য থাকতে? তোদের তো নতুন বিয়ে হয়েছে, সাথে যাবি না? আমি বললাম, না, যাব না, উনি গেলে আমি একটু বাঁচবো। আমার কথা শুনে মামি রুম থেকে বেরিয়ে নিচে ওনার কাছে চলে আসে। উনি সোফায় বসে টিভি দেখছিলেন। মামিকে দেখে বলে উঠলেন। মিজান বলল, আন্টি, মাধবী কি যাবে না? মামি বলল, না, যাবে না। মিজান বলল, কেন যাবে না? মামি বলল, জানি না কেন যাবে না, আমি বলছি যাওয়ার কথা, কিন্তু ওর নাকি ইচ্ছা নাই, তুই একা চলে যা। মিজান বলল, ইচ্ছা নাই মানে? ওকে যেতেই হবে। মামি বলল, কেন? তুই তো এইমাত্র বললি ওর যাওয়ার ইচ্ছা থাকলে যাবে, ইচ্ছা না থাকলে যাবে না, এখন আবার বলছিস ওর যেতেই হবে, এর মানে? মিজান বলল, আমি একা যাব, ও যাবে না, সেটা কি করে হয়? দুজনেই না হয় বিয়ে বাড়িতে একটু আনন্দ করে আসবো। মামি বলল, আমাকে বোঝাতে হবে না, তুই গিয়ে ওকে বোঝা, আমার কথা শুনছে না, আর তুই তো জানিস ও এক কথার মানুষ, যা বলে তাই করে। মিজান মনে মনে বলল, সোনা বউ, তোমাকে তো যেতেই হবে, না গেলে তো খেলা জমবে না, নতুন বিয়ে করছি, এত তাড়াতাড়ি তোমাকে ছাড়া থাকবো সেটা কি করে হয়? উনি রুমে আসে, আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, উনি আমার পাশে বসেছে, বুঝতে পারি নাই। মিজান বলল, সোনা বউ গো। আমি চোখ খুলে তাকিয়ে দেখি উনি আমার পাশে বসে আছে। মাধবী বলল, কি হয়েছে? দেখছেন না আমি ঘুমিয়ে আছি। মিজান বলল, সরি গো। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমরা যাব। মাধবী বলল, আমি যাব না, আপনি ওইখানে গিয়ে আমাকে শাস্তি দিবেন না, তা আমি খুব ভালো করেই জানি। মিজান বলল, তুমি যাবে মানে যাবে, কোনো কথা শুনতে চাই না আমি। মাধবী বলল, আমি যাব না তো এত রাগ দেখেন কেন? মাধবী বেশি কিছু কথা বলল না, রেডি হতে লাগলো। কালো একটা শাড়ি পরেছে, সবকিছু ম্যাচিং করে পরেছে। ওনার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি রেডি, এইবার চলেন। কি হলো, উনি এইভাবে তাকিয়ে আছে কেন? আমি আবার বললাম, চলেন, আমি রেডি। কোনো কথা বলছে না, হঠাৎ করে আমাকে এক টানে ওনার সাথে মিশিয়ে নিলেন। এক হাত দিয়ে আমাকে কোমর পেঁচিয়ে ধরে আরেক হাত দিয়ে আমার মুখের সামনের চুলগুলো কানের কাছ থেকে গুজে দেয়। মাধবী বলল, আপনি এমন কেন? মিজান বলল, কেমন গো সোনা বউ?
আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন। ওনার কথা শুনে মনে হচ্ছে কোনো নেশার ঘরে আছি। আমি বললাম, আপনি সবসময় ইমোশনাল হয়ে থাকেন কেন? আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন নাকি? মিজান বলল, জান গো, তোমাকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। খুব খুব ইচ্ছে করে তোমাকে আদর করতে। উনির কথাগুলো এত আস্তে আস্তে বলছে, আমার কানের কাছে মুখ এনে আমার নিজের কাছে এখন নিজেই মাতাল লাগছে। উনি হঠাৎ করে আমার ঘাড়ে আলতো করে চুমু দিতে লাগলেন, অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আমি বললাম, আমি অনেক কষ্ট করে শাড়ি পরছি, ছাড়ুন। মিজান বলল, তোমার শাড়ি খুলে আবার আমি ঠিক করে পরিয়ে দিব। আমি বললাম, আপনি যদি আমাকে না ছাড়েন তাহলে আমি যাব না। বলার সাথে সাথেই আমাকে ছেড়ে একটু দূরে সরে যায়। মিজান বলল, ছেড়ে দিলাম, এখন চলো। তুমি না গেলে তো হবে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাসায় সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার আবার গাড়িতে উঠলে ঘুম পাই। আমি ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পর আমরা ওনার বন্ধুর বাসায় আসলাম। মিজান বলল, মাধবী, এই মাধবী, ওঠো, আমরা এসে পড়েছি। আমার অনেক ঘুম পেয়েছে, তাই উঠছি না। ওনার বন্ধু গাড়ির সামনে আসে। রোহান বলল, কি রে মিজান, গাড়িতে বসে থাকবি নাকি নেমে আসবি? মিজান বলল, তোর ভাবি ঘুমিয়ে আছে আমার বুকের উপর মাথা রেখে, নামবো কি করে? রুহান বলল, এখন ঠিক বউকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে নিয়ে এসেছিস, আর আমরা যদি কখনো ভুলেও তোর উপর মাথা রাখলে সাথে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিতি। তোর বউকে ডাক দে। মিজান বলল, তুই একটু দূরে সরে যা, আমি ওকে তুলছি। রোহান বলল, ঠিক আছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু একটু ওনার কথা শুনছি। হঠাৎ করে কেন জানি নিঃশ্বাস নিতে পারছি না। চোখ তাকিয়ে দেখি উনি আমার ঠোঁটে চুমু খাচ্ছে। তার কারণে নিঃশ্বাস নিতে পারছি না। আমি ওনাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাই আলতো করে ওনার ঠোঁটে একটা কামড় দিলাম, সাথে সাথে আমাকে ছেড়ে দেয়। আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। উনি হাঁপাতে শুরু করলেন। আমি বললাম, এইটা কি হলো? মিজান বলল, তোমাকে কখন থেকে ডাকছি, শুনছই না, তাই একটা কিস করলাম। মাধবী বলল, কত মিনিট কিস করেছেন? মিজান বলল, কেন, ফেরত দিবা নাকি? মাধবী বলল, মিজান বলল, 5 মিনিট হবে। উনি বলার সাথে সাথে আমি আবার ওনার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। এক সময় আমার নিজেরই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে মনে হয়, তবুও ছাড়ছি না। 7 মিনিট পর ছেড়ে দিলাম। উনি হাঁপাতে হাঁপাতে গাড়ি থেকে নেমে গেল। আমি গাড়িতে বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। রোহান বলল, কিরে, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? মিজান বলল, আর বলিস না, তোর ভাবি উঠছে না, তাই একটা কিস করলাম, 1 মিনিট হবে। সে ঘুম থেকে উঠে বলছে, কত মিনিট কিস করছি? আমি বললাম 5 মিনিট, তাই ও এখন পুরো 7 মিনিট কিস করছে। রোহান বলল, ওরে আল্লাহ, তোর বউ তো মনে হয় অনেক রোমান্টিক। মিজান বলল, রোমান্টিক না ছাই, এখন আমি নিরামিষ হয়ে গেলাম। রোহান বলল, সে কি, তুই এখনো নিরামিষ আছিস? সমস্যা নাই, আমার বউ অনেক রোমান্টিক, তোর বউকে সবকিছু বুঝিয়ে দিবে। আর শোন, নুসরাত আইছে ও ছোট ভাইকে নিয়ে। মিজান বলল, ও আচ্ছা। রোহান বলল, তোর বউকে গাড়ি থেকে নেমে আসতে বল। মিজান বলল, মাধবী, গাড়ি থেকে নেমে আসো তাড়াতাড়ি, শোনা বউ আমার, তোমার তো খিদে পেয়েছে। আমি গাড়ি থেকে নেমে ওনার কাছে গেলাম। ওনার পাশে দাঁড়িয়ে আছে ওনার বন্ধু। আমি বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? রোহান বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আস্তে আস্তে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনার বন্ধু আমাকে ভালো থাকতে দিচ্ছে কই? সব সময় খারাপ মতলবে থাকে, লুচ্চা একটা। রোহান বলল, কিছু একটা বললেন নাকি, শুনতে পাইনি। আমি বললাম, না, কিছু বলি নাই, দুপুর হয়ে গেছে, আমার খিদে পেয়েছে এখন। মিজান বলল, খিদে পেয়েছে? আমি তো সেই কখন থেকে বলছি। আমি জানি আমার বউটা সবকিছু সহ্য করতে পারলেও খিদে সহ্য করতে পারে না। রোহান বলল, এইবার বাসায় চলো। আমরা বাসায় গেলাম, সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। বাসার সবাই অনেক ভালো। রোহান ভাই আর বউ অনেক মিষ্টি। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান। দুপুরে খাবার খাওয়ার পরে আমি, রোহান ভাই আর বউ, দাদি, বোন, নুসরাত আপু সবাই একসাথে বসে গল্প করছি। এমন সময় উনি আসে। মিজান বলল, হাই লেডিস, তোমরা সবাই একসাথে কি করছো গো? দাদি বলল, ওগো, আমার স্বামী চলে এসেছে আমাকে খুঁজতে খুঁজতে। ভাবি বলল, কি ব্যাপার? তুমি তো তোমার বন্ধুর সাথে বাজারে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? মিজান বলল, তেমন কিছু না, মাধবী গাড়িতে চলাচল করতে পারে না, ও অনেক ক্লান্ত, ঘুমাতে হবে এখন, না হলে বাসার সবাইকে পাগল করে দিবে যখন ওর মাথা ব্যথা উঠবে।
দাদি বলল, ওর থেকে তো তোমার মাথা ব্যথা বেশি করবে, ঠিক আছে নিয়ে যাও। মিজান বলল, এই মাধবী আসো। আমি চুপচাপ চলে এলাম ওনার সাথে। সত্যি বলতে আমার অনেক ঘুম পেয়েছে। রুমে এসে আমাকে শুইয়ে দিয়ে একটা চাদর টেনে দেয় আমার গায়ে, কপালে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। মিজান বলল, আমার সোনা বউ, ঘুমিয়ে পড়ো, আমি তোমার পাশে আছি। উনি আলতো করে চুমু দিলেন আমার কপালে, আবার হাত বুলিয়ে দিচ্ছে। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যখন ঘুম ভেঙে যাই, তাকিয়ে দেখি উনি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। হঠাৎ করে কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, কে? দরজার ওপাশ থেকে রোহান ভাইয়ার বউ উত্তর দিলেন। ভাবি বললেন, আমি গো, সন্ধ্যা হয়ে গেছে, দাদি এসে তোমাদেরকে ডেকে গেছেন, তোমরা শোনো নাই, তাড়াতাড়ি উঠে পড়ো। আচ্ছা মিজান কি ঘুমিয়ে আছে নাকি? আমি বললাম, উনি ঘুমিয়ে আছে, আপনি যান, আমরা আসছি। ভাবি চলে গেছে। এখন ওনাকে আস্তে করে ডাক দিলাম, এই যে উঠুন, সন্ধ্যা হয়ে গেছে। আমি আস্তে করে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে নিলাম। এখন তো দেখছি উনি আরো শক্ত করে জড়িয়ে ধরছে। আমি বললাম, ও গো শুনছো, ওঠো না গো, সন্ধ্যা হয়ে গেছে, আর কত ঘুমাবে, এইবার তো আমাকে ছাড়ো। মিজান মনে মনে বলল, আরে বাহ, এত মিষ্টি করে আমাকে কে ডাকছে। আমি বললাম, এই যে কি হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আমার অনেক খিদে পেয়েছে, উঠুন। আমার খিদের কথা শুনে তাড়াতাড়ি উঠে গেছে। উনি জানেন আমার যখন খিদে পাই তখন মাথায় ঠিক থাকে না। মিজান বলল, ওরে আমার লক্ষ্মী বউ, তোমার খিদে পেয়েছে, আগে বললেই পারতে। তুমি রুমে থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলেই উনি চলে গেলেন। আমি ফ্রেশ হয়ে বসে আছি। আমি সোজা রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে ঢুকে দেখি নুসরাত রান্না করছে। নুসরাত বলল, মিজান তুমি রান্নাঘরে হঠাৎ কি মনে করে? ভালোই আছো তাই না পিচ্চি বউকে নিয়ে? মিজান বলল, ভালো আছি। আন্টি কোথায়? আন্টি বলল, এই যে আমি এইদিকে, তোমার আঙ্কেলকে চা দিতে গিয়েছিলাম। তা বাবা, তুমি হঠাৎ করে রান্নাঘরে কি মনে করে? কিছু লাগবে তোমার? মিজান বলল, আন্টি মাধবীর খিদে পেয়েছে। আন্টি বলল, ও আচ্ছা, তুমি দাঁড়াও, আমি খাবার দিচ্ছি। নুসরাত বলল, এখন দেখছি বউয়ের জন্য খাবারও নিয়ে যাচ্ছ। তুমি তো কখনো নিজের খাবার নিজে নিয়ে খাও না, এখন দেখা যাচ্ছে বউ ভক্ত হয়ে গেছো। মিজান বলল, বউটা আমার, তাই ওর সব খেয়াল রাখার দায়িত্ব আমার। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, উনি এখনো আসছে না, তাই ভালো লাগছে না। রুম থেকে বেরিয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি সবাই হাতে মেহেদি পড়ছে। রোহান ভাইয়ার বউ আমাকে দেখে বললেন, এই মাধবী, এখানে আসো, তোমার হাতে মেহেদি পরিয়ে দিই। আমিও বসে পড়লাম মেহেদি দিতে। কোথা থেকে জানি নুসরাত আপু চলে আসেন। উনি বললেন, আরে মাধবী, তুমি মেহেদি পড়ছো? আমি বললাম, আপু, আপনিও পড়বেন নাকি? নুসরাত বলল, না তুমি পড়ো, দাও তোমার ওই হাতে আমি মেহেদি পরিয়ে দিই। তুমি আমার জীবন থেকে মিজানকে কেড়ে নিয়েছো, তোমাকে তো আমি ছাড়বো না। আর কিছুদিন যাক, তারপর তোমাকে মিজানের জীবন থেকে সরিয়ে দিব, মনে মনে বলল। এইদিকে মিজান খাবার হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে মাধবী সবার সাথে বসে এখানে হাতে মেহেদি পড়ছে। মিজানকে দেখে দাদি বলে উঠলেন, কি গো, খাবারটা কি আমাকে দেওয়া যাবে? এইদিকে নিয়ে আসো খাবারটা। দাদির কথা শুনে উনি এইদিকে আসেন। উনি বললেন, তুমি এইখানে কি করছো? তোমার নাকি খিদে পেয়েছে, তোমাকে তো বলছিলাম রুমে থাকতে। আমি বললাম, অনেকক্ষণ ধরে রুমে বসে আছি, আপনি আসছেন না, তাই নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই মেহেদি পড়ছে। মিজান বলল, তাই তুমিও সবার সাথে মেহেদি পড়তে বসে গেলে? এখন খাবারগুলো খেয়ে নাও তাড়াতাড়ি। আমি বললাম, আমি কি করে খাবো, দুই হাতে তো মেহেদি পড়ে আছি। মিজান বলল, হা করো, আমি খাইয়ে দিছি তোমাকে। আমি বললাম, কি যে বলেন না, এত লোকের সামনে আমাকে খাইয়ে দিবেন? আমার কি লজ্জা লাগে না বুঝি? আমি খাবো না। মিজান বলল, ওরে আমার লজ্জাপতি বউরে, এত লজ্জা পেতে হবে না, হা করো, আমি খাইয়ে দিই তোমাকে। ভাবি বলল, সব কপাল, আজ পর্যন্ত তোমার ভাই আমাকে খাইয়ে দিব তো দূরের কথা, কখনো এটা বলেনি। বউ, তোমার কি খিদে পেয়েছে? তুমি তোমার বউকে মুখে তুলে খাইয়ে দিতেছো। কোথা থেকে রোহান ভাইয়া চলে আসে, সাথে একটা ছেলে, মনে হয় বন্ধু। রোহান বলল, কি বললে তুমি? আমি তোমাকে কখনো মুখে তুলে খাইয়ে দিই নাই। আর মিজান, তুই তোর বউকে ভালোবাসিস তো রুমে গিয়ে ভালোবাস, তোর জন্য আমার লক্ষ্মী বউটা দুপুরে আমার সাথে ঝগড়া করছে। মিজান বলল, তাই নাকি? আমাকে নিয়ে তোরা ঝগড়া করছিস? তা আমি জানতে পারি কি? কি নিয়ে মিষ্টি ভাবি তোর সাথে ঝগড়া করছে? এই তুমি তাকিয়ে আছো কেন, হা করো। আমি কথা শুনে খাবার মুখে দিলাম। রোহান ভাইয়া গিয়ে ভাবির পাশে বসে, আর ছেলেটা নুসরাত আপুর পাশে সাথে
সাথে বসে আস্তে আস্তে কি যেন একটা বলছে, আমরা শুনছি না। ওই ছেলেটা হলো নুসরাত আপুর ছোট ভাই আরিয়ান। আরিয়ান বলল, আপু ওই মেয়েটাকে। নুসরাত বলল, ওই মেয়েটা হলো মিজানের বউ। আরিয়ান বলল, আপু তো মিজান ভাইয়াকে ভালোবাসো, তোমার সামনে ভাইয়া বউ নিয়ে বসে আছে, তোমার কি কষ্ট হচ্ছে না? নুসরাত বলল, কি আর করব বল, দেখে যেতে হবে, আমি ওইটাকে ছাড়বো না, মিজানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আরিয়ান মনে মনে বলল, উফ, দেখতে কি সুন্দর, একদমই পরি মনে হচ্ছে, মায়াবী চোখের দিকে তাকালে চোখ ফেরাতে পারছি না, এই মেয়েটাকে তো আমি আমার রানী বানাবো। নুসরাত বলল, কিরে কি বলছিস, চুপ কেন? আরিয়ান বলল, কই কিছু না। রোহান বলল, কি ব্যাপার, তোরা দুই ভাই বোন মিলে কি ফিসফিস করছিস? নুসরাত বলল, কই কিছু না তো। আচ্ছা ভাবি, আমরা সবাই আজকে শাড়ি পরবো ইভাপুর গায়ে হলুদে। ভাবি বলল, সবার জন্য শাড়ি এনেছে আব্বু। মাধবী বলল, আমিও পরবো শাড়ি। ভাবি বলল, তোমার জন্যও আছে। মিজান মুখ বাঁকিয়ে বলল, শাড়ি পরবে। দাদি বলল, তোর আবার কি হলো? মাধবী শাড়ি পরবে, তোর সমস্যা কোথায়? মিজান বলল, ও শাড়ি পরতে পারে না, ও লুঙ্গি পরবে। ভাবি বলল, আমিও কি লুঙ্গি পরবো নাকি গো? রোহান বলল, না গো শোনাবো, তোমার পড়তে হবে না। মিজান, তুই কি আর কোনো কথা খুঁজে পেলি না? তোর জন্য আমার 12টা বেজে যাবে। মাধবী বলল, আমিও শাড়ি পরবো। ও দাদি বলেন, আমি লুঙ্গি পরবো না। মিজান বলল, তুমি শাড়ি ঠিক করবে নাকি নিজেকে ধরে রাখবে, কোনটা? শাড়ি পরার আগে তো টপ করে পরে যাও, তখন কি হবে? ভাবি বলল, দেখছো, বউ যদি শাড়ি পরে যায় তখন ব্যথা পাবে, সেজন্য মিজান বউকে শাড়ি পরতে দিচ্ছে না। আর তুমি কোনো আমাকে নিয়ে চিন্তাই করো না। রোহান বলল, মিজান ভাই, তোর বউকে খাওয়ানো শেষ, এবার তুই এখান থেকে রুমে যা ভাই প্লিজ। মিজান বলল, আমি। রোহান বলল, প্লিজ ভাই চুপ, একটা কথাও বলিস না তুই, যা তো, তুই তোর বউকে নিয়ে কথা বলবি, আর এইদিকে আমার কপালে দুঃখ আছে। মিজান বলল, ঠিক আছে চলে যাচ্ছি, আসো সোনা বউ আমার, রুমে যাই। বলে উনি আমাকে কোলে তুলে নিলেন, কোলে নিয়ে হাঁটতে শুরু করলেন। রোহান বলল, কিরে ভাই, তোর বউ কি হাঁটতে পারে না, নাকি কোলে তুলে নিয়ে যাচ্ছিস কেন? ভাবি বলল, তুমি চুপ করবে, নাকি তোমার বন্ধুকে দেখে কিছুতে শিখতে পারো তাই না? ইস রে, তোমার আগে যদি তোমার বন্ধুকে পেতাম তাহলে আর তোমাকে বিয়ে করতাম না, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তোমার বন্ধু কি সুন্দর করে ওর বউকে খাইয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, গল্প শোনাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আর তুমি কখনো খাইয়ে দিবে তো দূরের কথা, খাবার খেয়েছো কিনা সেটাও জিজ্ঞেস করলে না। রোহন বলল, তোমাকে কোলে নিলে তো আমার কোমর ভেঙে যাবে, আরে একটু চিকন হইলে কি হইতো? ভাবি বলল, কি বললে, আমি মোটা, দূরে যাও। রোহান মনে মনে বলল, আমার সোনা বউ, রাগ করে না। ওরে শালা মিজান, তুই খুব ভালো করেই জানিস আমার বউ মোটা, কোলে নিতে পারি না, ঠিক আছে আমিও দেখে নিব। উনি আমাকে রুমে নিয়ে আসেন, বিছানায় বসিয়ে দিয়ে বললেন, আমার একটা উম্মা লাগবে, দিবা গো? মাধবী বলল, মিজান বলল, তোমার হাত উপরে তোলো। মাধবী বলল, কেন? মিজান বলল, তোমাকে উম্মা দিতে গেলে মেহেদি লেগে যাবে তাই। আমি হাত উপরে তুললাম, উনি আমাকে জড়িয়ে ধরলেন। মিজান বলল, আমি তোমাকে 7টা উম্মা দিব। মাধবী বলল, 7টি উম্মা কোথায় দিবেন? মিজান বলল, তোমার 2 গালে 2টা, কপালে একটা, নাকে একটা, গলায় 2টা, আর ঠোঁটে একটা। মাধবী বলল, ঠিক আছে। উনি আমার গালে, কপালে, নাকে, ঘাড়ে আলতো করে চুমু দিলেন। যেই না ঠোঁটে কিস করতে যাবে, হঠাৎ করে রোহান ভাইয়া আর ওনার বউ রুমে চলে আসে, হাতে একটা শাড়ি আর একটা পাঞ্জাবি নিয়ে। ভাবি অবাক হয়ে তাকিয়ে আছে, দেখছে একবার আমার দিকে আরেকবার ওনার দিকে তাকাচ্ছে। রোহান ভাইয়া ভাবির দিকে তাকিয়ে আছে। রোহান বলল, কি রে ভাই, তুই কি আমাকে জমের বাড়ি পাঠাবি নাকি? যখন দেখি তখনই রোমান্স করছিস কেন, তোর ভাবির সামনে আবার? মিজান বলল, আমি আমার বউকে আদর করছি, তো তোর সমস্যা কোথায়? আমার অনেক লজ্জা লাগছে, উনি আমাকে জড়িয়ে ধরে আছে। মাধবী বলল, ছাড়ুন। রোহান বলল, ভাই তোর বউটাকে এখন একটু ছাড়, আমরা গেলে আবার ধরিস, তোর কি একটু লজ্জা নাই, আমাদের সামনে জড়িয়ে ধরে আছিস? রোহান ভাই আর ভাবি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আমি মুখ নিচু করে বসে আছি, আমার গলায় তখন উম্মার দাগ। উনি আলতো করে গালটা ছুঁয়ে বলল, কিরে মুখটা নিচু করে রেখেছো কেন? মাধবী চোখ নামিয়ে বলল, আপনি তো একটুও লজ্জা পান না, সবার সামনেই। মিজান বলল, আমি আমার বউকে ভালোবাসি, লজ্জা কিসের? মাধবী বলল, উফ, আপনি একদমই বদলাননি। উনি আমার মুখটা তুলে চোখে চোখ রাখলেন, তারপর একটানা তাকিয়ে রইলেন। আমি মুখ ঘুরিয়ে ফেললাম। উনি মুচকে এসে বললেন, তোমার চোখে আমি হারিয়ে যাই, এই চোখেই আমার যুদ্ধের শক্তি। আমি কিছু না বলে উঠে গেলাম জানালার পাশে।
বাইরে তখন চাঁদের আলো ধরছে, বাতাসে মেহেদির গন্ধ। হঠাৎ উনি পেছন থেকে এসে জড়িয়ে ধরল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এই যে কেউ দেখে ফেলবে, ছাড়েন না। মিজান বলল, কেউ দেখলে বলবো? আমার প্রাণকে আমি জড়িয়ে ধরেছি, অপরাধ কোথায়? ঠিক তখনই দরজায় আবার টক টক শব্দ। আমি তো ভয় পেয়ে লাফ দিয়ে দূরে গেলাম। উনি হাসি আটকাতে পারলেন না। দরজা খুলে দেখি দাদি দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। দাদি বলল, কি করছো দুইজন, এখনো ঘুমাওনি কেন? আমি বললাম, না দাদি, একটু গল্প করছিলাম। দাদি বলল, গল্প না, চোখে যা দেখলাম তাতে মনে হয় গল্পের চেয়ে বেশি কিছু করছো। দাদি হাসতে হাসতে চলে গেলেন। আমি মুখ ঢেকে ফেললাম। এই দাদিও না সব দেখে ফেলে। মিজান আবার পাশে এসে ফিসফিস করে বলল, এখন তো অফিসিয়ালি ধরা খেয়ে গেছি, তাই একটা উম্মা দিতে পারি তো। আমি বললাম, না আর না। মিজান বলল, আচ্ছা ঠিক আছে, তবে একটা কফি বানিয়ে দাও। আমি রোমান্টিক হয়ে গেছি, কফি ছাড়া মন ঠিক হবে না। আমি হেসে ফেললাম। উনি উঠে বলল, তোমার হাসিটা আমার সেনা ক্যাম্পের সকাল সূর্যের মতো লাগে। আমি কফি নিয়ে আসলাম। উনি বলল, আমি কফি খাবো না যদি তুমি আমাকে খাইয়ে না দাও। আমি বললাম, আবারও সেই খাওয়ানোর নাটক শুরু করলেন নাকি? মিজান বলল, নাটক না, রোমান্স, পার্থক্য বোঝো না তুমি? আমি বাধ্য হয়ে কফির কাপটা এগিয়ে দিলাম। উনি কাপটা ধরলেন, আমার হাত ছুঁয়ে গেল। দুজনের চোখে চোখ। হঠাৎ নিচে রোহান ভাইয়া আর ভাবির ঝগড়ার আওয়াজ। ভাবি বলছে, তুমি আমার দিকে তাকাও না, সব দিন মিজানের দিকেই তাকাও। আমি নিচে তাকিয়ে বললাম, ওদের আবার শুরু হয়ে গেছে, চলেন নিচে গিয়ে দেখি। মিজান বলল, না না, ওরা প্রেমিক প্রেমিকার মতো ঝগড়া করে, আমরা যাচ্ছি না। আমি হেসে ফেললাম, বললাম, আপনি একদিন ওদের মতো হবেন, দেখবেন। মিজান বলল, আমি তো এখন ওদের চেয়ে বেশি রোমান্টিক। উনি আবার আমার হাত টেনে নিয়ে গেল বিছানায়। মিজান বলল, এখন চলো ঘুমাও, সকাল হলে তোমাকে চমক দেব। আমি বললাম, কি চমক? মিজান বলল, বলবো না, আগে ঘুমাও, তারপর সকালে দেখো আমার পাগলি বউয়ের জন্য কি এনেছি। আমি ওনার বুকে মাথা রাখলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, জানালার ফাঁক দিয়ে হাওয়া আসছে। উনি আমার চুলে হাত রেখে বলল, মিজান বলল, আমি তোমাকে সারা জীবন এইভাবে আগলে রাখবো, সেনার মতো পাহারা দেব, যেন কেউ তোমার চোখে জল পর্যন্ত না দেখতে পাই। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে বললাম, আল্লাহ, এই মানুষটাকে আমার থেকে কখনো দূরে নিও না। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। চাঁদের মতো শান্ত মুখে ঘুমিয়ে আছে মাধবী। পাশে বসে তাকে দেখছে মিজান, তার চোখে একরাশ মায়া, যেন নিজের পৃথিবীটা ওর মুখেই খুঁজে পেয়েছে। মিজান মনে মনে বলছে, আমার পিচ্চি বউটা ঘুমালেও এত সুন্দর লাগে কেন? উনি আলতো করে মাধবীর চুলে হাত বুলিয়ে দিল, তারপর কানে ফিসফিস করে বলল, সোনা বউ, ওঠো, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি আধো আধো ঘুমে চোখ খুলে বললাম, কি সারপ্রাইজ আবার? সকাল সকাল নাটক শুরু করলেন? মিজান বলল, নাটক না, রোমান্টিক মর্নিং শুরু করছি তোমার জন্য। আমি কুকড়ে গিয়ে বললাম, প্লিজ আমাকে ঘুমাতে দাও, কাল রাতেই তো ঘুমাতে দাও নাই। মিজান বলল, আচ্ছা তুমি নিচে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু অপেক্ষা করো। সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।